আসসালামু আলাইকুম। আমরা কনসেপচুয়াল থেকে শুরু করি। কনসেপচুয়ালের এখানে বেসিক কোশ্চেন বেশি থাকে, তবে আলোচনা বেসিক থাকলেও পরীক্ষায় কিন্তু রিসেন্ট আসে। এটা খুবই অ্যামেজিং একটা বিষয়। আমরা 45-এর কোশ্চেনও যদি দেখি, সেখানেও কিন্তু রিসেন্ট ছিল। আমরা লাস্ট ক্লাসে একটা ক্লাসে আমরা দেখাইছি এটা যে রিসেন্ট আসে, যেটা আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল। আবার আমি যদি 44-এর কোশ্চেন দেখি, দেখেন 44-এর আমি মানে কনসেপচুয়ালের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কনসেপচুয়ালের কোশ্চেন দেখি যে কী কী প্রশ্ন আসছিল 44-এর প্রশ্নগুলো দেখলেও আমরা বুঝতে পারবো। দেখেন একটুখানি আমি জাস্ট 44টা একটুখানি অ্যাড্রেস করে দেখি যে কী অবস্থা। 44 প্রশ্ন আসছিল 1 নম্বর, সাংহাই কোঅপারেশন সহযোগিতা যে সংস্থা, অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এর উদ্দেশ্য আসছিল একটা, এটার ওই বছর সম্মেলন হয়েছিল এবং সাংহাই কোঅপারেশন সম্মেলনে, এসসিও সম্মেলনে যে ইরানের সংযুক্তি এবং বেলারুশের সংযুক্তির একটা সম্ভাবনা, কারণ এখানে যে 8টা দেশ সদস্য তারা হলো মধ্য এশিয়ার 4টা দেশ আর জায়ান্ট 4টা দেশ, একটা হলো ভারত, পাকিস্তান, রাশিয়া এবং ইন্ডিয়া, চায়না, এবং সেখানে ইরান যুক্ত হয়েছে পরে, কিন্তু এই বছর আলোচনা ছিল। কিন্তু এইটা এই জন্য প্রশ্ন আসবে এটা আমরা বুঝতেই পারছিলাম এবং আমাদের বেসিক ভিউতে কিন্তু আমরা রিসেন্ট এসে এটা অ্যাড করছিলাম। এবার প্রশ্ন ছিল ন্যাটোর উদ্দেশ্য কি, ন্যাটোর উদ্দেশ্য পূরণে কার্যকর ভূমিকা রাখছে। ন্যাটোর উদ্দেশ্য কি, এটা একেবারে সত্যি কথা, ন্যাটো যে আসবে সেটা বোঝাই গেছিল। এবং ন্যাটো কেন আসবে, কারণ হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সুইডেন এবং হলো ইউক্রেন এবং হলো ফিনল্যান্ড, এরা ন্যাটোতে যুক্ত হতে চেয়েছিল এবং ন্যাটোর এক্সপ্যানশন নিয়ে প্রস্তাব ছিল, সেজন্য মনে হয়েছিল যে এটা প্রশ্ন আসতে পারে। তো বেসিক্যালি এটাও একটা কারণ, এটাও একটা মানে রিসেন্ট হওয়ার পিছনে এটা একটা ভালো যুক্তি ছিল, তার মানে এটাকে রিসেন্ট বলা যায়। নাম্বার 3 যে কোশ্চেনটা ছিল যে কোয়াড বলতে কি বোঝায়, আপনারা জানেন যে কোয়াড বলতে কি বোঝায়। এই পরীক্ষা হচ্ছিল কিন্তু 2022 সালে, ডিসেম্বর 2022, এবং ওই সময় কিন্তু কোয়াড, আইপিএস, এগুলো খুবই 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 মানে আলোচিত বিষয় ছিল। তার মানে এটাও কিন্তু রিসেন্ট ছিল। নাম্বার 4 প্রশ্ন ছিল ভোট ব্যবস্থায় ভেটো ক্ষমতা বিধানের রাখার অন্তর্নিহিত যুক্তি কি। এটা এখানে ভেটো নিয়ে একটা প্রশ্ন আসছিল, এটা পাওয়ার অ্যান্ড সিকিউরিটি থেকে একটা বেসিক কোশ্চেন। এরপর প্রশ্ন আসছিল যে বহুপাক্ষিকতা বা মাল্টিল্যাটেরালিজম, বহুপাক্ষিকতা একটা প্রশ্ন আসছিল। এই প্রশ্নের পিছনে আসলে যৌক্তিকতা আছে যে এটা আম, এটা সাম্প্রতিক না, আসলে এটা কনসেপ্ট থেকে আসছিল, চ্যাপ্টার 4 থেকে। এরপর আসছে সফট পাওয়ার বলতে কি বোঝায়। সফট পাওয়ার বলতে কি বোঝায়, এটা 37তম বিসিএসও আসছিল, আবার এই 44তম তো আসছিল। 7 নম্বর কোশ্চেন ছিল যে হাইব্রিড ওয়ার, এই হাইব্রিড ওয়ারটা একবার রিসেন্ট ছিল, কারণ হাইব্রিড ওয়ার হলো এমন একটা যুদ্ধ যে যুদ্ধ হলো মানে সার্বিক সর্বদিক থেকে যুদ্ধ হয়, শুধু অস্ত্রের যুদ্ধ হয় না, শুধু গোলাবারুদের যুদ্ধ হয় না, এখানে ভেটো পাওয়ার নিয়ে যুদ্ধ হয়, এখানে দেখা যায় যে এম্বার্গো নিয়ে যুদ্ধ হয়, এখানে দেখা যায় যে অর্থনৈতিক অবরোধ, কারেন্সি ওয়ার, তারপরে হলো আপনার সাইবার ওয়ার, প্রত্যেকটা উইংয়ে কাজ হয়। এবং এটা রাশিয়া ইউক্রেন যুদ্ধকে হাইব্রিড ওয়ার হিসেবেও বিবেচনা করা হয়েছিল, কারণ রাশিয়াকে প্রত্যেকটা অর্গান থেকে বাদ দেওয়া হয়েছিল, এমনকি সুইফট যেখান থেকে টাকা লেনদেন হয় সেখান থেকেও বহিষ্কার করা হয়েছিল রাশিয়াকে। এটা একটা হাইব্রিড ওয়ারের পর্যায়ে চলে গেছিল। এরপর প্রশ্ন হচ্ছিল নিষেধাজ্ঞা কি। নিষেধাজ্ঞা কি, নিষেধাজ্ঞা যেটা এমবার্গো কি, মানে শাস্তি হিসেবে এমবার্গো দেওয়া হয়। নিষেধাজ্ঞা কি প্রশ্ন আসছে, বিকজ এই প্রশ্নের পিছনে কারণ ছিল যে রাশিয়ার উপরে 8600টা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে, এই জন্য এই প্রশ্নটা আসছে। এরপর প্রশ্ন আসছে যে ব্যাকডোর ডিপ্লোমেসি। ব্যাকডোর ডিপ্লোমেসি কি, এটা ডিপ্লোমেসির বেসিক বলা যায়। নাম্বার 10 প্রশ্ন আসছে যে খাদ্য জাতীয়তাবাদ বা ফুড ন্যাশনালিজম। ফুড ন্যাশনালিজম, এই প্রশ্ন আসার পেছনে যৌক্তিকতার কারণ ছিল যে আপনারা দেখছেন ওই বছর যে 3F ক্রাইসিস খুব আলোচনায় ছিল। 3F ক্রাইসিস মানে ফান্ড, ফুড, ফুড অ্যান্ড ফার্টিলাইজার। কারণ এই কেমিক্যাল যে মানে যেই ফার্টিলাইজারটা, এটা সবচেয়ে বেশি রাশিয়া যোগানদাতা ছিল। এবং ফুড যেটা হলো আপনার গম এবং খাদ্যশস্য বা শস্যের ভাণ্ডার বলা হয় ইউক্রেনকে,
এই জন্য ফুড ক্রাইসিস হয়েছিল। আর ফান্ড ক্রাইসিস হলো যে ওই সময় কোভিড পরবর্তী সময়ে সবার একটা ফান্ড ক্রাইসিস হয়ে গেছিলো। তো সেক্ষেত্রে 3F ক্রাইসিস, একটা ফুড, ফান্ড, ফার্টিলাইজার, আর এই প্রেক্ষাপটে কিন্তু ফুড ন্যাশনালিজম পরীক্ষা আসছিল। মানে ফুড ন্যাশনালিজম যে সবাই ওই সময় দেখছেন যে সবগুলো দেশ, প্রায় অনেকগুলো দেশ, তারা যার যার মতো বলছে আমি এটা রপ্তানি করবো না, আমি এটা রপ্তানি করবো না। আপনি দেখছেন যে মালয়েশিয়া কিন্তু সয়াবিন রপ্তানি বন্ধ করে দিয়েছিল। ইন্ডিয়া তারা পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করেছিল। ইউক্রেন, রাশিয়া তারা কিন্তু গম রপ্তানি নিষিদ্ধ করেছিল। অর্থাৎ যে যার মতো সলভেন্সি নিয়ে থাকবে, কেউ রপ্তানি করবে না। যার ফলে এমন হয়েছিল যে ভুট্টা এবং গম রপ্তানি নিষিদ্ধ হওয়ার কারণে বাংলাদেশের মতো দেশ এবং অনেক দক্ষিণ এশিয়ার বা অনেক সাউদার্ন কান্ট্রিজ তারা কিন্তু ফেসড দ্য প্রবলেম অফ মানে যেটাকে বলে ফিড, ওই যে খাবার, যে যে পোলট্রি খাবার, যে পোলট্রি খাবারের উপরে তারা মানে বলা যায় যে এটা প্রাসঙ্গিক ছিল। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 8টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্নের মধ্যে 6টা কোশ্চেনে কিন্তু রিসেন্ট কোশ্চেন। সো এখানে বিষয়টা হলো যে কোশ্চেনগুলো হবে কিন্তু রিসেন্ট পরীক্ষার সময়, কিন্তু আলোচনাটা অনেক বেসিক। এই বেসিক থেকে কিন্তু আপনাকে চুজ করতে হবে যে কোন ইস্যুটা পরীক্ষার, কোন ইস্যুটা এখন আছে। আপনি দেখবেন রাশিয়ায়, সিরিয়ায় যে বিপ্লবটা হয়েছে, এই বিপ্লবের পিছনে কি কি ব্যাকওয়ার্ডস আছে সেগুলো কিন্তু বের করতে হবে। ওখান থেকে কিন্তু ওই যে মানে ব্যাকওয়ার্ডস বলতে আমি বলতেছি যে মানে যেটাকে বাজওয়ার্ডস বা গুঞ্জনধ্বনি বলতেছি না, আমি বলতেছি যে এর ব্যাকে কি কি ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়েছে, কি কি কনসেপ্টগুলো এখানে দাঁড়ায় আছে, সেই কনসেপ্টগুলো এখানে আলোচনায় কিন্তু নিয়ে আসতে হবে। সো বেসিক্যালি শুধুমাত্র যে রিসেন্ট আসবে তা না, তো আমি এখানে বেসিক আসবে তা না, এখানে রিসেন্টের সাথে রিলেট করে আসতে হবে। সো আমরা প্রথম অধ্যায়ে, এখানে প্রশ্ন কখনো আসে না, কিন্তু কখনো আসে না বলতে একবার আসছে পরীক্ষায়, কিন্তু বেসিকটা থেকে যায়। অন্যান্য অধ্যায়ে এটা আলোচনার ক্ষেত্রে লাগে। ওকে, তাহলে আমরা দেখি ফার্স্ট চ্যাপ্টারে কি কি আছে। চ্যাপ্টারগুলো আমরা একটু খেয়াল করি যে চ্যাপ্টারের সিলেবাসে কি আছে। এই চ্যাপ্টারের সিলেবাসে আছে সিগনিফিক্যান্স অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সিগনিফিক্যান্স অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, meaning and scope of international affairs। তারপরে আছে যে লিঙ্কেজ বিটুইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এন্ড ইন্টারন্যাশনাল রিলেশনস, ইন্টারন্যাশনাল পলিটিক্স, লিঙ্কেজ বিটুইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্স। সংক্ষেপে লিখলাম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্স। শুধু 44তম না, আপনি যে কোনো বিসিএসে যাবেন, কোনো বিসিএস এর প্রশ্নেই কমপক্ষে 5 থেকে 6টার নিচে রিসেন্ট নাই। রিসেন্ট এখান থেকে কনসেপচুয়ালের মধ্যে রিসেন্ট থাকবে, এতে কোনো সন্দেহ নাই। এখন দেখেন সিগনিফিক্যান্স অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের গুরুত্ব কি, আসলে যে মিনিং অ্যান্ড স্কোপ অফ, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিধি কি, লিঙ্কেজ বিটুইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্স। এর একটা পরীক্ষাও আসছিল, ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস আর ইন্টারন্যাশনাল পলিটিক্সের মধ্যে পার্থক্য, মানে সম্পর্ক বা পার্থক্য। আমরা দেখি এখান থেকে প্রশ্ন আসছে কি, প্রিভিয়াস কোশ্চেন প্রশ্ন আসছে মাত্র একবার প্রশ্ন আসছে। প্রশ্নটা ছিল 37তমতে, আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কি। 37 বিসিএসে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য, রাজনীতির মধ্যে পার্থক্য কি। আপনি মনে রাখতে হবে যে কনসেপচুয়ালের নাম্বার থাকবে 4 নম্বর প্রশ্নের জন্য আপনি লিখতে হবে 7 মিনিট 12 সেকেন্ড।
7 মিনিট 12 সেকেন্ড আপনাকে লিখতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কি? আজকে বাংলাদেশে খেলা চলে, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ। আমি খেলার খুব দেখতে ভালো লাগে, মানে 230 5 উইকেটে 43 ওভারে জাকের আলী 19, মাহমুদুল্লাহ 18, মেহেদি আউট হয়ে গেছে 74 রান করে। আচ্ছা ঠিক আছে, একটু খেলা দেখলাম। আজকে কিন্তু জানেন এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ, অনূর্ধ্ব 19 আন্ডার-19-এ। এটা সেকেন্ড টাইম, এবং দুইবারই তারা ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ দুইবারই ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, এবং এখন চ্যাম্পিয়ন হওয়াটা জরুরি ছিল, ইন্ডিয়াকে হারানোটা খুব জরুরি ছিল। আলোচনা হলো ইন্ডিয়া এবং বাংলাদেশের। ইন্ডিয়া আর বাংলাদেশের আসলে এটা নিয়ে একটা ডিবেট হওয়া উচিত, একেবারে মানে যেটাকে বলে এই ইস্যুটা নিয়ে একটা ডিবেট হওয়া উচিত। এই ডিবেটটাকে এমনভাবে হওয়া উচিত যে বাংলাদেশ আমরা কিন্তু ন্যাশনালি আমরা কিন্তু নিজেরা এটাকে নিয়ে খুব বেশি কনসার্ন করতেছি, মানে ওদেরকে আমরা গুরুত্ব দিচ্ছি, ইন্ডিয়াকে খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলতেছি আমরা অভ্যন্তরীণ ব্যাপারে। আমরা নিজেরা বলতেছি ইন্ডিয়ার দালাল, নিজেদেরকে বলতেছি যে দিল্লি না ঢাকা, নিজেদেরকে বলতেছি পাকিস্তানের দালাল। এই সমস্ত কথাবার্তা কিন্তু আসলে মানে একটা স্মার্ট সিটিজেনের হয় না, এটা কখনোই হয় না। যেমন আজকে একজন ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড, শিবির করতো, এখন জামাত করে। ওর সাথে আমার আজকে 5-6 ঘন্টা কি 7-8 ঘন্টা ছিলাম একসাথে, একটা ট্রাভেলে। আমার অফিস পাশাপাশি এবং বাড়িও একই জায়গায়, তো অনেকক্ষণ ছিলাম। সো ওকে আমি জিজ্ঞেস করলাম যে তোরা যে বলস যে ইন্ডিয়া এটা মানে তার আমাকে বল যে গত 15 বছরে 15 ইয়ার্সে আওয়ামী লীগ গভর্নমেন্ট ইন্ডিয়াকে কী কী দিয়েছে, কী কী দেয়নি। সেখানে তার কাছে কোনো ডেটা নাই, কিন্তু একটাই বিষয়, আওয়ামী লীগ ইন্ডিয়ার দোসর, এটাই বলা হয়। আমি বলছি যে রিলেশন ভালো থাকা মানে দোসর না। আমি আওয়ামী লীগকে ডিফেন্স করছি ওর কাছে, কারণ ও তো আওয়ামী লীগকে ডিফেন্স করে না, সেজন্য আমি আওয়ামী লীগকে ডিফেন্স করছি ওর সাথে। যখন আমি বললাম যে দেখ শীতমহল বিনিময়ে এটা অর্জন করছে এই 15 বছরে ইন্ডিয়ার সাথে, সমুদ্দেশীয় মামলা জয় করছে এই 15 বছরে, তারপরে হলো ফেলানির হত্যাকাণ্ডের বিচার করছে এবং যেই জওয়ান গুলি করছে তার মৃত্যুদণ্ড হয়েছে 13 সালে আদালতে, কলকাতার আদালতে রায় দিয়েছে, এবং বাংলাদেশ মামলা করেছে, সেখানে তার ফাঁসি হয়েছে। এরপরে বললাম যে এরকম কয়েকটা ইস্যু, যে লাস্টে হলো যে এই যে আরেকটা জানি কি মামলা যেন ভুলে গেলাম, 4-5টা টপিক ধরছি। ওর কাছে ডেটা নাই, ও বলে যে দিয়ে দিছে কিছু ডেটা নাই, মানে ইন্ডিয়াকে দিয়ে দিছে, এটা শেখ হাসিনা বলছে যা দিয়েছে সারা বছর মনে রাখবে, কিন্তু ডেটা তো লাগবে যে আসলে এটা কি দিচ্ছে। হ্যাঁ, আমাদের কাছ থেকে রেমিটেন্স দিচ্ছে ইন্ডিয়া বেশি, যে ইন্ডিয়া সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশ থেকে আসে। এটা একটা আজগুবি কথাবার্তা। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স পায় ইন্ডিয়া, সেটা ইউএসএ থেকে পায়, সেখানে বলতেছে যে আমাদের থেকে পায়। মানে ব্যাপারের সাথে ডেটা ছাড়া কোনো কথা হচ্ছে। বাংলাদেশের পলিটিক্স একেবারে মানে আমরা নিজেদেরকে শেষ করে ফেলতেছি কোনো ছাড়া, যার জন্য আমাদেরকে মানে অন্যভাবে ট্রিট করতে হচ্ছে। হ্যাঁ, আমি এখানে ওর বলার কিন্তু অনেক কিছু ছিল, ও বলে নাই। ওর বলতে হবে যে আমরা ট্রানজিট যে আমরা দিছি ইন্ডিয়াকে, সেখানে কেন 100 টন প্রতি 192 টাকা দিলাম, এখানে টন হবে কেন? এটা হবে অবশ্যই আমরা ইন্ডিয়াকে ট্রানজিট দেবো, কারণ এখান থেকে আমাদের আয় হইতে হবে, প্রচুর পরিমাণ আয় হইতে হবে। কিন্তু আমি এখানে 192 টাকা টন প্রতি দিছি, আমি টন প্রতি কেন যাব? আমি এখানে অবশ্যই টোলে যাব। আমার এখানে ট্রাক যাবে, ট্রাকে লোহা থাকুক বা তুলা থাকুক, অথবা গোল্ড থাকুক বা অস্ত্র থাকুক। অস্ত্র তো হয় না, কখনই ট্রানজিটে অস্ত্র ব্যবহার করা যায় না, এভরিথিং বাট আর্মস, এটা সবাই এটাকে মেনটেন করে বা এটাকে নিয়ে থাকে, কারণ এটা সিকিউরিটির জন্য। সো এখানে সে গোল্ড থাকুক অথবা ধরেন জুতা থাকুক, ট্রাক যাবে আমাকে এত টাকা দিবে, সেখানে কোনোভাবেই এটা 500 টাকা বা 1000 টাকার নিচে হয় না। সেখানে কেন একটা টন প্রতি একটা ট্রাক যাবে, সেখানে 192 টাকা। কিন্তু দেখা যায় যেখানে গোল্ড গেলে তো টন প্রতি সে অনেক কম টাকায় সে যেতে পারবে, এটাকে অনেক বেশি অথবা যে কমপক্ষে 50,000 40,000 এরকম একটা পর্যায়ে নিয়ে আসতে হবে, তার কী পরিমাণ ব্যয় হয় এইটা আমরা আদায় করতে পারি না। সেটা নিয়ে আমাদের কথা বলা উচিত, আমাদের নিজেদের মধ্যে এটা নিয়ে নেগোশিয়েট হওয়া উচিত, যে আসলে আমরা আসলে ওদের কাছে কী কী চাইতে পারি বা কী কী চাওয়া উচিত ছিল, কী কী চাই নাই, কী কী গ্যাপ আছে। কিন্তু না বলে আমরা ঢালাওভাবে বলে দিচ্ছি যে একজনকে ইন্ডিয়ার বিদ্বেষী, একজনকে বলতেছি ইন্ডিয়ার দোসর, একজনকে বলতেছি পাকিস্তানের দোসর, পাকিস্তানের মানে কোনো ডেটা ছাড়া। এটা আমাদের জন্য খুবই আমাদের জন্য থ্রেটফুল, মানে উইদাউট ডেটা কথা বলা যায় না। আপনি বলবেন যে গ্যাস পাইপলাইন দিয়েছে, গ্যাস দিয়ে দিয়েছে, ভাই পাইপলাইন কই? গ্যাস কোথা দিয়েছে, কোন জায়গা থেকে, কোন গ্যাস ক্ষেত্র থেকে গেছে, বের করেন। এইটা না বলে কিন্তু আমরা এইভাবে বলতে পারি না, এটা বলা উচিত না, ঠিক আছে?
সো বেসিক্যালি এটা বললাম যে কোন কারণে যেন ইন্ডিয়াকে হারানো আচ্ছা এশিয়া কাপে যেতে যাই হোক। আমি এখানে আসি আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী। ব্যাপারটা হলো এটা একটা ম্যাক্রো লেভেলের বিষয়, ম্যাক্রো আলোচনা, মানে এটা সব কিছু নিয়ে আলোচনা করে। এটা মাইক্রো লেভেলে আলোচনা করে, মানে এটা সামষ্টিক বিষয় নিয়ে আলোচনা করে, আর এটা হলো ব্যষ্টিক বিষয় নিয়ে আলোচনা করে। এখন আন্তর্জাতিক সম্পর্ক এখানে কি কি থাকে? এখানে রাজনীতি থাকে, এখানে অর্থনীতি থাকে, এখানে সংস্কৃতি থাকে, এখানে কূটনীতি থাকে। এখানে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, কূটনীতি, এখানে মুদ্রা থাকে, মুদ্রা বিনিময় থাকে, এখানে বাণিজ্য থাকে, এখানে নিরাপত্তা থাকে। এ সব কিছু ইসে মিলে সব কিছু ইসের অন্তর্ভুক্ত আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে আলোচিত হয়। আর আন্তর্জাতিক রাজনীতিতে শুধুমাত্র রাজনীতি আলোচিত হয়, শুধুমাত্র রাজনৈতিক বিষয় এখানে গুরুত্ব পায়। দেখেন ম্যাক্রো লেভেলে আন্তর্জাতিক সম্পর্কে যেটা থাকে, এখানে উদ্দেশ্য কি? এখানে উদ্দেশ্য হলো শান্তি প্রতিষ্ঠা। আর এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো রাষ্ট্রের স্বার্থ হাসিল। স্বার্থ হাসিল করতে আপনি অন্যায় করতে পারেন, আপনি ন্যায় করতে পারেন, আপনি যাই করতে পারেন এখান থেকে করতে পারবেন। আগেরও কি ইউএইকে হারাইছে? তাহলে মেয়েদেরকে মনে হয় হারাইছিল, যে মেয়েরা ভারতকে হারাই মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছিল, উইমেন এশিয়া কাপে চ্যাম্পিয়ন। আমি ওইটাকে বলছি যে আন্ডার-19, সরি। এবারে এখানে একটা বিষয় হলো যে হ্যান্সে মর্গেনথো তার একটা উক্তি আছে। হ্যান্সে মর্গেনথোর উক্তিটা আমি একটু দেখে বলি। ইন্টারন্যাশনাল ইস্যুস concerns the relations or foreign affairs of nations, but international politics deals only with the political relations of states and focuses on how state collectively respond to the emerging global issues. হ্যান্সে মর্গেনথোর একটা উক্তি আছে, কারণ হ্যান্সে মর্গেনথোর এই নামটা মনে রাখবেন। হ্যাঁ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের এই অধ্যায়ে, এটা একজনে জিজ্ঞেস করছিল কোন বইতে কোন অধ্যায়ে, এটা বেসিক্যালি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এটা হলো কনসেপচুয়ালের প্রথম অধ্যায়। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কনসেপচুয়ালের প্রথম অধ্যায়। এই অধ্যায়ের কোনো প্রশ্নের ক্ষেত্রে আপনি যার নাম ব্যবহার করবেন, একটা হচ্ছে পামার অ্যান্ড পার্কিন্স, ওনার নাম ব্যবহার করবেন। এই দুজন হ্যান্স জে মর্গেনথো, এই দুজনের নাম বেশি ব্যবহার করবেন, কারণ ওনারা এই বিষয়ে বেশি কথা বলছেন। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্পর্কে কথা বলতে গিয়ে তারা এই কথাটা বেশি বলছেন। উনি বলছেন যেটা, হ্যান্সে মর্গেনথো বলছেন যে ইন্টারন্যাশনাল ইস্যুস কনসার্নস দ্য রিলেশনস অর ফরেন অ্যাফেয়ার্স অফ নেশনস, concerns the relations or foreign relations, concern the relations or foreign affairs of nations, foreign affairs of nations, foreign affairs of nations, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনস কনসার্নস দ্য রিলেশন অর ফরেন অ্যাফেয়ার্স অফ রিলেশনস, ফরেন অ্যাফেয়ার্স অফ নেশনস, এটা বলে ইন্টারন্যাশনাল রিলেশনস। আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বলে ইন্টারন্যাশনাল পলিটিক্স, যেটা নিয়ে কথা বলে, ইন্টারন্যাশনাল পলিটিক্যাল রিলেশনস অফ স্টেট ডিলস উইথ political relations of nations। ডট ডট দিয়ে লিখবেন হ্যান্সে মর্গেনথো, এই কথাটা বলছে মর্গেনথো। এখন দেখেন ইন্টারন্যাশনাল
অ্যাফেয়ার্স আর ইন্টারন্যাশনাল সবসময় মনে রাখবেন কনসেপচুয়ালি উদাহরণ দিতে হবে। কনসেপচুয়ালি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো উদাহরণ, এক্সাম্পল। কনসেপচুয়ালের যে কোনো প্রশ্ন দিবেন কন্টেক্সচুয়াল অর্থাৎ কন্টেম্পোরারি এবং কন্টেক্সচুয়াল এবং কন্টেম্পোরারি বর্তমান চলমান ঘটনার উদাহরণ দিবেন। এখানে উদাহরণ দেখেন ইন্টারন্যাশনাল রিলেশনসের মধ্যে এর অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি। ইন্টারন্যাশনাল রিলেশনসের মধ্যে যে বিষয়গুলো থাকে সেটা হলো যে যেমন বর্তমানে আলোচিত ভারত বাংলাদেশের মধ্যে পানি বন্টন, তারপরে হলো গণমাধ্যম, তারপরে হলো পতাকা ইস্যু, এটা হলো ইন্টারন্যাশনাল রিলেশনসের অন্তর্ভুক্ত। আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মধ্যে যে ইন্টারন্যাশনাল পলিটিক্সের মধ্যে যে অন্তর্ভুক্ত ইস্যু যেটা, সেটা হলো দুই দেশের মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দের মন্তব্য, নেতৃবৃন্দের আচরণ, পারস্পরিক আচরণ। সেখানে ওই দেশের বিজেপি নেতা কি বলছে, বাংলাদেশের বিএনপি নেতা তিনি স্ত্রীর শাড়ি পরাই ফেলছেন, ইন্ডিয়ান শাড়ি পরাই ফেলছেন, সেই ইস্যুটাকে বোঝাচ্ছে। এখানে ভেঙে লেখার দরকার নাই, জাস্ট এই ইস্যুটা। তাহলে প্রিভিয়াস কোশ্চেন এটা আসছে যে আমাদের সম্পর্ক, আমাদের রাজনীতির মধ্যে পার্থক্য কি। এটা একটা সিম্পল বিষয়, কিন্তু এখান থেকে আরো বিষয় যে বিষয়গুলো প্রশ্ন আসতে পারে, যেমন এই অধ্যায়ের মধ্যে একটা ইস্যু আছে যে একটা প্রশ্ন হলো যে ইন্টারন্যাশনাল পলিটিক্সের কি ফ্যাক্টরসগুলো কি কি, কি ফ্যাক্টরস বা প্রভাবকগুলো কি কি, বিশ্ব রাজনীতির প্রভাবক সমূহ কি কি, বর্তমান বিশ্বের আসলে কোন ইস্যুগুলা, কি ফ্যাক্টরস যেগুলো পলিটিক্যাল ইস্যুকে তারা প্রভাবিত করে, কি ফ্যাক্টরস অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স বর্তমান বিশ্বে কি কি। যেমন বর্তমান বিশ্বের মানে যে প্রভাবক বা কি ফ্যাক্টরস যেগুলো, যেমন ধরতে পারেন একটা, যেমন পরিবেশ, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এনভায়রনমেন্ট, পরিবেশ ইস্যুটা কিন্তু বর্তমান বিশ্বের অন্যতম একটা প্রভাবক। পরিবেশ বিপর্যয় হচ্ছে, তারপরে দুর্যোগ হচ্ছে, তাহলে পরিবেশ একটা ফ্যাক্ট। নাম্বার 2 বলতে পারেন বর্তমান বিশ্বে মুদ্রা প্রতিযোগিতা বা মুদ্রা যুদ্ধ, এটা একটা বর্তমান বিশ্ব অবস্থার কি ফ্যাক্টরস। কারেন্সি ওয়ার, আপনারা দেখছেন গতকালকে আপনাদের আমি একটা শেয়ার করছিলাম, সম্পাদকীয়, আজকে তো এখনো শেয়ার করা হয় নাই, কালেকশনে আছে প্রায় 20-25টার মতো, এগুলো আবার বাছাই করতে হবে। সো সেখানে কিন্তু একটা মুদ্রা যুদ্ধ নিয়ে কথা আছে, যে ডলারের সাথে যে কম্পিটিশন হয়েছে। আপনার একটা গল্প দেখছেন কিনা, আমার বন্ধুরই লেখা, বন্ধু এখন কর্নেল, ওই সময় মেজর ছিল, তো ও লিখছিল মানে 20 সালে লিখছিল, এখন এই কয়েকদিন আগে ভাইরাল হয়েছে, কালকে পরশু আগে ভাইরাল হয়েছে। ও লিখছিল এই বিষয়টা যে আমি যখন তুরস্কে গেছি, আমার লিরার ভ্যালু আছে, আমার টাকার ভ্যালু নাই। তুরস্ক থেকে মাল্টা গেলাম, তখন লিরার ভ্যালু নাই। আবার আমি মাল্টা থেকে যখন আবার ইতালি গেলাম, তো মাল্টার মুদ্রার নাম জানি কি বলছে যে ওটার আবার ভ্যালু নাই। কিন্তু আমি ঠিকই প্রত্যেকটা দেশে একই ভ্যালু পাইছি, সেটা হলো আমরা যখন ডলার বের করছি। তার মানে গ্রিন ব্যাক বা সবুজ যে মুদ্রাটা, এটার আসলে একটা ভ্যালু আছে। এটা কেন ভ্যালুটা কীভাবে ক্রিয়েট হলো বা কেন করা হলো সে নিয়ে লিখছে। তো বেসিক্যালি এই ডলার নিয়ে কিন্তু একটা বিষয় আছে, এটা বর্তমান বিশ্ব ব্যবস্থায় খুবই কি ফ্যাক্টরস। ডেমোক্রেসি বা গণতন্ত্র, বর্তমান বিশ্বে গণতন্ত্র বা গণতান্ত্রিক যে সংগ্রাম, এটা কিন্তু একটা বড় একটা বিষয়, যে ডেমোক্রেসি বা গণতন্ত্র, এটা বর্তমান বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করে বা রাজনৈতিক বিশ্ব ব্যবস্থাকে বা বর্তমান বিশ্ব ব্যবস্থাকে প্রভাবিত করে থাকে। এরপরে বলতে পারেন এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপত্তা ইস্যু, যেটা হলো সিকিউরিটি। নিরাপত্তা বিশ্ব ব্যবস্থার জন্য একটা বড় ধরনের প্রভাবক। সন্ত্রাসবাদ বা টেরোরিজম,
টেরোরিজম। নাম্বার 6 বলতে পারেন আর্মস। আর্মস, আপনি একটা জিনিস মনে রাখবেন যে যে কোনো কিছুতে 3টা জিনিস ফ্যাক্টর হয়, যে কোনো কিছুতে 3টা জিনিস ফ্যাক্টর। আপনি মনে রাখবেন যে এখানে কোনো না কোনো সমস্যা থাকলেও এখানে 3টা জিনিস আছে, মানে যে 3টার মধ্যে কোনো একটা ইস্যুতে এখানে প্রবলেম থাকার কারণেই এই ক্রাইসিসটা তৈরি হয়েছে। সেটা কি 3টা কি ফ্যাক্টরস হলো সবার আগে যে কোনো কিছুর ইন্টারন্যাশনাল বর্তমান ক্রাইসিসের, বর্তমান বিশ্ব অবস্থার ক্রাইসিসের অন্যতম কি ফ্যাক্টরস 3টা। সেই 3টা কি কি? যেমন একটা হলো আর্মস, আরেকটা হলো ট্রেড, আরেকটা হলো হয়তো আর্মস, নয়তো ট্রেড, নয়তো হলো এনার্জি বা জ্বালানি বা শক্তি। আর্মস, ট্রেড, এনার্জি, এই 3টার মধ্যে কোনো না কোনো ফ্যাক্টরস আছে। আপনি যদি ধরেন ভাই বলো তো রোহিঙ্গা ক্রাইসিস কি জন্য? রোহিঙ্গা ক্রাইসিস কে কেন? রোহিঙ্গা ক্রাইসিস এনার্জির জন্য। এনার্জি, কারণ রোহিঙ্গা ওখানে রাখাইন রাজ্যে ওখানে কিন্তু চীনের গ্যাস পাইপলাইন গেছে এবং ভারতের কালাদান প্রজেক্ট হয়েছে। তার মানে এখানে রাখাইনদের রাখা যাবে না, রাখাইনদের এখান থেকে উঠাই দিতে হবে, নয়তো এই কালাদান প্রজেক্ট এবং হলো যে শীতে এবং চীনের যে কুনমিং থেকে যে রেলপথটা কাজে লাগানো যাবে না, বা এবং ওখানে শীতে বন্দর পর্যন্ত যে পাইপলাইন এটাকে ভালোভাবে কাজে লাগানো যাবে না। এবং রাখাইন খুবই খনি সমৃদ্ধ এলাকা, তার মানে এখানে এনার্জি। আপনি যদি বলেন ভাই অন্য একটা কারণ বলেন, যেমন দেখেন আজকে কি বলতেছে, আজকে বাইডেন বলেন ট্রাম্প, তারা কিন্তু উত্তর কোরিয়াকে বকাঝকা করে করতো। অর্থাৎ যদি আজকে উত্তর কোরিয়া বলে যে আমি এখন থেকে ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনবো রাশিয়ার পরিবর্তে, যুক্তরাষ্ট্রের পরের দিন বলবো যে অ্যাবসোলুটলি নর্থ কোরিয়া হ্যাজ দ্য অ্যাবিলিটি টু মেক দ্য নিউক্লিয়ার উইপন, এর তখন বলবো যে ফর দ্য সিকিউরিটি, এবং তখন বলবে যে তাদের সিকিউরিটির জন্য তারা যে কিছু সেলফ সিকিউরিটির জন্য কিছু করতে পারে, তখন সেলফ সিকিউরিটি ইস্যু আসবে। আর এখন কি আসে? এখন নর্থ কোরিয়া ইজ টেররিস্ট নেশন, কারণ সে এখন ইউরেনিয়াম কার কাছ থেকে কিনে? রাশিয়ার কাছ থেকে কিনে। ইরান পরমাণু অস্ত্র বানালে ইউএসের কি? হ্যাঁ, ইউএসের আপনি বলতে পারেন যে হ্যাঁ ওখানে মধ্যপ্রাচ্যের মধ্যে ইরান একটা পাওয়ারফুল কান্ট্রি হবে, ইরানের কথা সবাই উঠবে বসবে, আমার কথা শুনবে না, এটা একটা মিথ্যা কথা। কারণ ইউএসের কথা শোনার মতো মধ্যপ্রাচ্যে ইসরায়েল দাঁড়ানো আছে, ইউএই দাঁড়ানো আছে, কারণ ইউএর প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট ইউএসের, এবং ইউএর ট্রেড এখন ইউএসের উপর নির্ভরশীল অনেকটাই। কারণ ওর যে পরিমাণ ও এমার্জিং হচ্ছে, ওর যে মানে ওর যে প্রোডাক্ট ভ্যালু এবং ওর যে এই ভ্যালুটাকে মানে রিসিভ করার মতো আছে ইউএসএ আছে, আর হলো উন্নত বিশ্ব আছে, কারণ ওর কিন্তু এখন ইউএসএর সাথে ওর কম্পিটিশন হবে। সো বেসিক্যালি ওর নিউক্লিয়ার উইপনকে ট্যাকেল দেওয়ার জন্য ইউএসএর নিউক্লিয়ার উইপন বসানোর মতো অনেক কিছু আছে। এবং ইরানের ঠিক পাশেই পারস্য উপসাগরের মিনা সলোমন দ্বীপপুঞ্জে যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের ঘাঁটি আছে, কিন্তু তারপরও সে কেন ইরানের সাথে চুক্তি করে, ইরানকে কেন থ্রেটফুল মনে করে, ইরানকে বারবার কেন হুমকি দেয়? কারণ সে জানে যে ইরান যদি পরমাণু অস্ত্র বানায় সেই ইউরেনিয়ামটা তার কাছ থেকে নিবে না। সেই ইউরেনিয়ামটা কি করবে? সেই ইউরেনিয়ামটা চায়না এবং রাশিয়ার কাছ থেকে কিনবে, এবং এইটাই হলো তার কাছে কনসার্নের বিষয়। তার মানে প্রত্যেকটা ক্রাইসিসের পিছনে হয়তো আর্মস থাকে, নয়তো আপনার ট্রেড থাকে, নয়তো এনার্জি থাকে। আপনি দেখেন আর্মস কীভাবে হয়। 1956 সালে যখন আইজেনহাওয়ার ডক্ট্রিন দেওয়া হয়, ইউএসের প্রেসিডেন্ট আইজেনহাওয়ার ওয়াজ মানে ওনাকে সুপারম্যান বলা হয়, বিকজ উনি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওনাকে কিন্তু ট্রুম্যান তাকে কিন্তু কমান্ডার নিযুক্ত করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। হ্যারিস ট্রুম্যান তিনি কি করছেন যে নর্মালি যার প্রতি নির্ভরশীল সেই সেনাপ্রধানকে বাদ দিয়ে তাকে কিন্তু সেনাপ্রধান করা হয়। উনি কিন্তু একজন রিয়ার অ্যাডমিরাল, মানে নৌবাহিনী থেকে আসছেন। এই আইজেনহাওয়ারকে সেনাপ্রধান করা হয়, এবং তিনি কি করেন, তিনি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু তিনি জয়লাভ করতে সক্ষম হন, এবং ন্যাটোতে এই ন্যাটোর সে অন্যতম একজন মহাপরিচালক ছিলেন, ডেপুটি মহাপরিচালক থেকে মহাপরিচালক হয়। এই আইজেনহাওয়ারই কিন্তু পরে ইউএস প্রেসিডেন্ট হয়। এই আইজেনহাওয়ারই 56 সালে একটা ডক্ট্রিন দেয়। ডক্ট্রিন দিয়ে কি বললো? সে বলছে যে পৃথিবীতে যত অস্ত্র রপ্তানি হয় এখন পর্যন্ত টু টিল ইন 2024 এখনো কিন্তু মোর দ্যান 50। এই জন্য আইজেনহাওয়ার কিন্তু সেই সময় বলে গেছে যে যুক্তরাষ্ট্রের মিলিটারি ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে হলে হয় যুদ্ধ করতে হবে, নয়তো যুদ্ধ অবস্থা বিরাজমান রাখতে হবে। হয়তো যুক্তরাষ্ট্র যুদ্ধ করবে, নয়তো যুদ্ধ অবস্থা বিরাজমান রাখবে। এবং তিনি আরেকটা কথা বলছেন যে মধ্যপ্রাচ্যের স্বার্থকে মার্কিন স্বার্থ হিসেবে ঘোষণা করেছেন, এবং মধ্যপ্রাচ্যকে যদি কেউ বিঘ্নিত করে, শান্তি বিঘ্নিত করে, তাহলে যুক্তরাষ্ট্র ধরে নেবে
সে যুক্তরাষ্ট্রের স্বার্থ বিঘ্নিত করে। এই যে আইজেনা ডক্ট্রিনে যে এই 1956 যে এই দুইটা বাক্য, এই বাক্যের কারণে এখন পর্যন্ত কিন্তু মধ্যপ্রাচ্যে যাই ঘটুক যুক্তরাষ্ট্রের এখানে ইন্টারফারেন্স থাকে এবং যুক্তরাষ্ট্র এখানে মন্তব্য করে থাকে। বিকজ কি, যুক্তরাষ্ট্রের এখানে একটা বড় স্বার্থ হলো যে তার মিলিটারি ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখা। তার এই মিলিটারি ইন্ডাস্ট্রি আর্মস এক্সপোর্ট করে কিন্তু ইউএসের অর্থনীতির বিশাল, এবং মিলিটারি ইন্ডাস্ট্রি কিন্তু বিশাল ভূমিকা রাখা হলো আর্মস। এবং দেখা যায় যে ইউক্রেনকে যদি যুদ্ধ করে, ইউক্রেনকে সাহায্য করে, ইউক্রেন থেকেই তারা ন্যাচারাল রিসোর্স নিয়ে যায়, এনার্জি নিয়ে যায়, এবং বিনিময় করে ইউক্রেনকে তারা ওল্ড শলস তিনি কথা বলতেছেন ম্যাক্রোর সাথে, তারপরে ওখানে বাইডেন কথা বলতেছেন ঋষি সোনাকের সাথে, এক একজনের সাথে কথা বলে, আর ওখানে দূরে দাঁড়ায় আছেন কে, জোরনস্কি। কারণ জোরনস্কিকে দাঁড়ায় রাখবে, কারণ তাকে দিয়ে যুদ্ধ করাবে, তাকে দিয়ে অস্ত্র কেনাবে, তারই রিসোর্স আবার ওখানে যাবে। আলটিমেটলি কি হবে যে এই অস্ত্র রপ্তানি অর্থাৎ আর্মস ট্রেড এবং কি হলো রে আল্লাহ, শিট। এইমাত্র খেয়াল করলাম আমি। নেট প্রবলেম হলে আপনারা এই নাম্বারে কল দিবেন, হ্যাঁ, এই নাম্বারটা আমার খোলা থাকে, মেসেঞ্জারে কল দিবেন না প্লিজ, তাহলে আবার কানেকশন চলে যাবে। এই নাম্বারে কল দিবেন, আমার এই নাম্বারটা সবসময় রাখবেন, যদি কোনো প্রবলেম হয় এই নাম্বারে কল দিবেন যে ভাই সমস্যা হচ্ছে, ঠিক আছে? আমি খেয়াল করি না, আমি তো আলোচনায় চলে যাই। আচ্ছা, এবারে আসি মিয়ানমার থেকে, মানে প্রবলেম শুরু, বুঝতেছি না কি বলতেছেন। তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু এই অধ্যায়ের মধ্যে। দেখেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে বা ইন্টারন্যাশনাল রিলেশনস এর মধ্যে অন্যতম একটা ফ্যাক্টর যেটা, অন্যতম একটা মানে স্কোপ যেটা, যে ইন্টারন্যাশনাল রিলেশনসটা কেন দরকার, ইন্টারন্যাশনাল রিলেশনস দরকার কেন, এই নাম্বারটা আমার রেখে দেবেন 0 17 17 0 68 68 0, 17 17 0 68 0। সুন্দর একটা নাম্বার, 17 17 34 34 34 68। সতেরো 34 34 34 68। এখন দেখেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর কেন দরকার, দরকার হলো কি আপনার মানে ইন্টারন্যাশনাল রিলেশনস এর মানে হলো কি নেগোসিয়েশন, নেগোসিয়েশনের মাধ্যমে কি স্বার্থ হাসিল, এটাই তো উদ্দেশ্য, ঠিক আছে? নেগোসিয়েশন মানে হলো স্বার্থ হাসিল করা, উদ্দেশ্য স্বার্থ হাসিল। এই স্বার্থ হাসিলের প্রক্রিয়া দুই ধরনের হয়, স্বার্থ হাসিলের প্রক্রিয়া দুই ধরনের হয়ে থাকে। এটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। সেটা হলো, একটা হলো মানে যেটাকে বলা হয়, একটা হলো যে রিয়েলিস্টরা একভাবে করে বা রিয়েলিজমে একরকমের করে স্বার্থ হাসিলের ক্ষেত্রে, আরেকটা ক্ষেত্রে হলো যে লিবারালিজম, লিবারালিস্টরা বা লিবারালিজম আরেকটা বিষয়কে বলে, অর্থাৎ স্বার্থ হাসিলে উদারতাবাদের পলিসি এক ধরনের, বাস্তববাদের পলিসি এক ধরনের, বাস্তববাদী নীতি বা বাস্তববাদী নীতি, বাস্তববাদের না বাস্তববাদী নীতি, আর একটা হলো উদারতাবাদী নীতি। দুইটা নীতি কিন্তু ভিন্ন, দুটা নীতি ভিন্ন। আসলে বাস্তববাদের উদারতাবাদ এবং বাস্তববাদের মধ্যে পার্থক্য কি? এখানে বেসিক্যালি হলো যে ব্যক্তি স্বার্থ দেখা হয়, ব্যক্তি স্বার্থ মানে জনস্বার্থ,
জনস্বার্থ উদ্দেশ্য, আর এখানে উদ্দেশ্য হলো রাষ্ট্রের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থই উদ্দেশ্য। মানে ওর কথা হলো যে মানে প্রত্যেকটা কর্ম রাষ্ট্রের জন্য কাজ করে। এখানে হলো যে প্রতিটি কর্ম জনকল্যাণে কাজ করে, জনকল্যাণে কাজ করে। আর এখানে বিশ্বাস করা হয় যে প্রতিটি কর্ম রাষ্ট্রের জন্য কাজ করে, রাষ্ট্রের জন্য কাজ করে। অর্থাৎ রাষ্ট্রের স্বার্থটা এখানে মেইন। রাষ্ট্র যে কোনো কিছু করুক তার স্বার্থের জন্য সবকিছু সঠিক, এটা রিয়েলিস্টরা মনে করে। রিয়েলিস্টরা মনে করে যে রাষ্ট্রের জন্য তারা মানে রাষ্ট্রের স্বার্থের জন্য তারা যদি 10টা মার্ডারও করে, এটা রিয়েলিস্টরা মনে করে যে এটা ঠিক আছে। এখানে যে কাজটা করা হয় উদারতাবাদে, এখানে 0-0 গেমকে প্রমোট করে। 0-0 গেমের মাধ্যমে সমাধান করে, সমাধান করতে চায়। মানে উদারতাবাদে 0-0 গেমের মাধ্যমে মানে সমাধান হয়। আমি 0-0 গেমটা বোঝাচ্ছি। আর এখানে কি হয়, জিরো সাম গেমের মাধ্যমে স্বার্থ হাসিল চায়, স্বার্থ হাসিল চায়। দেখেন 0-0 গেম আর 0-0 সাম গেম আসলে কি? এটা হলো 0-0 গেমটা হলো যে উইন উইন সিচুয়েশন, অর্থাৎ যে অন্যের ক্ষতি না করে সমাধান। অন্যের ক্ষতি না মানে কারো ক্ষতি না করে সমাধান। আর এখানে হলো যে জিরো সাম গেম, এখানে হলো এক পক্ষ জিতবে, এক পক্ষ জিততেই থাকে, আরেক পক্ষ হারতেই থাকে। এক পক্ষ জিততেই থাকে, আরেক পক্ষ হারতেই থাকে। এক পক্ষ জিততেই থাকে, আরেক পক্ষ হারতেই থাকে। আবার যেটা বলতেছি আমি, ইন্টারন্যাশনাল রিলেশনস এর মূল কথা হলো নেগোসিয়েশন। নেগোসিয়েশনের মাধ্যমে স্বার্থ হাসিল করতে হবে। ইন্টারন্যাশনাল রিলেশনসে দুই ভাবে তারা স্বার্থ হাসিলের চেষ্টা করে। একটা হলো লিবারালিজম, লিবারিস্টরা একভাবে চায়, আর রিয়েলিস্টরা একভাবে চায়। লিবারালিজম যারা, তারা চায় যে ব্যক্তি স্বার্থ, জনস্বার্থ উদ্দেশ্য বা এই উদ্দেশ্যটা সমাধান করার মাধ্যমে স্বার্থ হাসিল। আর রিয়েলিস্টরা মনে করে যে রাষ্ট্রের স্বার্থই উদ্দেশ্য হবে না, অন্য কোনো কিছু থাকবে না। লিবারালিজমে মনে করা হয় প্রতিটি কর্ম জনকল্যাণে কাজ করে, আর ওরা মনে করে যে প্রতিটি কর্ম রাষ্ট্রের জন্য কাজ করে। লিবারালিজমটা মনে করে যে 0-0 গেমের মাধ্যমে সমাধান করতে চায়, অর্থাৎ উইন উইন সিচুয়েশনের মাধ্যমে সমাধান, বা কারো ক্ষতি হবে না, তোমারও ক্ষতি হবে না, আমারও ক্ষতি হবে না, দুই পক্ষে আমরা সমাধানে যাব। আর রিয়েলিস্টরা মনে করে 0 সাম গেমের মাধ্যমে স্বার্থ হাসিল, অর্থাৎ এক পক্ষ জিততেই থাকবে, আর এক পক্ষ হারতেই থাকবে। অর্থাৎ এক পক্ষ 0 পাবে, আর এক পক্ষ সাম পাবে। সাম মানে অঙ্ক, অর্থাৎ 0-1 হারবে। আজকে ধরেন 3টা ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশের মধ্যে খেলা হচ্ছে, বাংলাদেশ এখানে 3টাই জিতবে, ওয়েস্ট ইন্ডিজ এখানে 0 হবে। এটাকে বলা হয় 0 সাম গেম। এক পক্ষ জিতেই সবগুলো, আর এক পক্ষ হারতেই থাকে। আর এখানে যদি ড্র হয় তাহলে সেটা হবে কি লিবারালিজমের বিষয়। এবং এইটাকে বোঝানোর জন্য যেটাকে বলা হয়, সেটা হলো একটা গেম থিওরি বলা হয়। আমি এখানে কিন্তু গেম শব্দটা ব্যবহার করেছি, গেম থিওরি। এই গেম থিওরি বা ক্রীড়া তত্ত্ব, এটা আন্তর্জাতিক সম্পর্কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আলোচিত বিষয়। গেম থিওরি বা ক্রীড়া তত্ত্ব। গেম থিওরি বা ক্রীড়া তত্ত্বের বিষয় হলো, এটার মূল উদ্দেশ্য হচ্ছে নেগোসিয়েশন। নেগোসিয়েশন এর মাধ্যমে সংঘাত এড়িয়ে সমাধান করা। এটা কি বলা হয় গেম থিওরির সাকসেস। গেম থিওরির সাকসেসটা কি? সাকসেসটা হলো বা সফলতা হলো, প্রত্যেকটা গেমেরই কিন্তু একটা কি আছে, একটা সাকসেস ও ফেইলিওর আছে।
প্রত্যেকটা গেমেরই কিন্তু রেজাল্ট আছে, উইন অর লস আছে। তো এখানে সাকসেসটা হলো যে নেগোসিয়েশনের মাধ্যমে সংঘাত এড়িয়ে সমাধান করা, যে কোনো কিছু সমাধান করা। একটুখানি এখানে দেখেন, এটা দেখলেই আপনি ওখানে বুঝতে পারবেন। আমি এখানে একটা সরু রাস্তা, এই রাস্তায় আমার এখানে একটা গাড়ি আছে, এখান থেকে একটা গাড়ি আসছে। এখন এইটা এ গাড়ি, এটা বি গাড়ি, এখানে 4টা রেজাল্ট হতে পারে। এই দুইটা গাড়ি যাওয়ার ক্ষেত্রে 4টা রেজাল্ট হতে পারে। কি হতে পারে? যে এ গাড়িটা খুব স্মুথলি সুন্দর করে যাবে, প্লাস দিলাম, আর বি গাড়িটা এখান থেকে পড়ে যাবে, এটা হতে পারে। এই গাড়িটা প্লাস পেল, বি গাড়িটা মাইনাস পেল। অর্থাৎ এই গাড়ি ও যাচ্ছে, ভাই আমি যাব, তুই সর, থাকলে থাক, না থাকলে না, ও সাইডে দিকে ও পড়ে গেল, তার মানে বি গাড়িটা এখানে মাইনাস হলো। এই একটা রেজাল্ট। নাম্বার 2 রেজাল্ট কি হতে পারে? বি গাড়ি সে তার মতো যাবে, বি গাড়ি এখানে প্লাস, এ গাড়ি সে সাইডে গিয়ে সে নিজে পড়ে যাবে, তাহলে সেক্ষেত্রে এ এখানে মাইনাস। এখন কি হলো? ও প্লাস, ধরেন এটা +10 ধরি, ও -10, ও এখানে +10, বি এখানে এ -10, -10 ধরলাম, তাহলে ভালো হবে। নাম্বার 3 কি হতে পারে? নাম্বার 3 হতে পারে যে ও একটুখানি সাইড দিল, এখান থেকে চলে গেল, ও একটু সাইড দিল, এখান থেকে চলে গেল, দুইজন সুন্দরভাবে চলে গেল। এখানে b = 0, a = 0, দুই পক্ষ এখানে 0 হয়ে গেল, দুই পক্ষ এখানে কি হলো? 0 হলো, এবং সুন্দরভাবে চলে গেল। আরেকটা রেজাল্ট কি হতে পারে? যে কেউ কেউরে দেখতে পারবে না। আরেকটা রেজাল্ট এখানে কি হতে পারে? একটুখানি পাকায়। আরেকটা রেজাল্ট হতে পারে, দুই পক্ষ এখানে যাবে, দুই পক্ষ সংঘর্ষ করে দুই পক্ষই মারা যাবে। b = এখানে -100, a = এখানে -100। এখন দেখেন, দুই পক্ষই শেষ, ভেনিশ, দুই পক্ষই ভেনিশ, আর এখানে দুই পক্ষই কি লাভবান, টিকে আছে, অন্ততপক্ষে কারো ক্ষতি হয় না। এখানে একজন লাভবান, একজন লুজার, এখানে একজন লুজার, একজন লাভবান। আলটিমেটলি কি হচ্ছে? এই যে প্লাস, যেটা এই প্লাস গুলো যারা এক্সারসাইজ করে এরা হলো রিয়েলিজম, এরা হলো বাস্তববাদী, এবং এরা মনে করে যে আমার স্বার্থ হইলেই হবে। এবং রিয়েলিস্টরা নৈরাজ্যকে সমর্থন করে, নৈরাজ্যকে সমর্থন করে থাকে। নৈরাজ্যকে সমর্থন করে থাকে হলো রিয়েলিস্টরা। রিয়েলিজমটা নৈরাজ্যকে সমর্থন করে, আর লিবারেটিজমটা তার আদর্শবাদকে সমর্থন করে, যে হ্যাঁ আলোচনার মাধ্যমে সমাধান করব। এখন দেখেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক বলে, এখানে যদি আপনি আলোচনার মাধ্যমে যেতে চান তাহলে সেটা হবে লিবারেটিজম, আর আপনি যদি এখানে আলোচনা না করে সংঘাতে যেতে চান তখন সেটা হবে রিয়েলিজম। প্রত্যেকটারই ওয়ে এই দুইটা ওয়ের মধ্যে অনেক কিছু আছে। তারপরে যেমন রিয়েলিজমের মধ্যে নিও রিয়েলিজম আছে। নিও রিয়েলিজমটা কি চায়? তারা চায় কি, যে তারা দেখাবে তারা সত্যের পক্ষে, ভালোর পক্ষে, তারা মনে করবে তারা উদারতাবাদী, কিন্তু তারা বেসিক্যালি কাঠামো তৈরি করে দিবে, যে কাঠামোর মাধ্যমে তাদের স্বার্থ হাসিল হবে। যেমন দেখেন, ইউএসএ, ইউকে, চায়না, রাশিয়া, ফ্রান্স, এরা কি করছে? এরা হলো একটা P5 বা স্থায়ী 5টা দেশের একটা বলয় তৈরি করেছে, একটা কুকুন তৈরি করেছে। তারা নিরাপত্তা পরিষদ নামে, স্থায়ী পরিষদ নামে একটা, বা স্থায়ী সদস্য নামে একটা কোকুন তৈরি করেছে। এর মাধ্যমে কি করবে তারা? এখান থেকে কি করবে? তারা স্বার্থ হাসিল করবে। যুক্তরাষ্ট্রে হেসে বলবে না বাংলাদেশ তোমার সাথে কিছু করার নাই, সে ওদিকে রেজুলেশন ওখান থেকে, বাংলাদেশ কিছু চাইলে তখন সে ওখান থেকে ভেটো দিবে। অর্থাৎ তার কাঠামোটা হলো নব্য বাস্তববাদীরা কাঠামো তৈরি করছে। বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন কাঠামো তৈরি করে দিয়েছে। যেমন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এখানে বিগ 3 করে দিয়েছে, যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া, তারা যা চাইবে আইসিসি তাই করবে। এখানে কয়টা রেজাল্ট? 4টা রেজাল্ট। এখানে যিনি লুজার তাকে বলা হয় চিকেন, এটাকে চিকেন মডেলও বলা হয়, চিকেন মডেল। যে গেম থিওরির চিকেন মডেল কোনটা? এই চিকেন মডেল হলো, এখানে হয়তো 2টা দেশ চিকেন হবে, নয়তো যে কোনো একটা দেশ চিকেন হবে। অর্থাৎ এখানে ক্ষতি হয়ে যাবে, যে যার ক্ষতি হবে তাকেই বলা হয় চিকেন। যদি চিকেন মডেল বলা হয় তাহলে প্রশ্নের ক্ষেত্রে ওভাবে বলবেন। এছাড়া আপনাদের পিডিএফ বা বইতে, বেসিক বইতে যেটা আছে সেখানে চিকেন মডেলটা দেওয়া আছে।
তার মানে একটা ইস্যুর রেজাল্ট থাকে 4টা, হয়তো আমি ক্ষতিগ্রস্ত সে লাভবান, নয়তো সে ক্ষতিগ্রস্ত আমি লাভবান, নয়তো উভয়ই কি উইন উইন সিচুয়েশন, কারোর লস নাই, অথবা দুজনই লুজার্স, বোথ আর লুজার্স। এবং এই ক্ষেত্রে 4টা রেজাল্টের মধ্যে সবচেয়ে মানে যেটা সবচেয়ে ভালো এবং সেটা হচ্ছে উইন উইন সিচুয়েশন, এবং এইটাই লিবারেলিস্ট বা লিবারেলিজম এটাকে সমর্থন করা হয়। আর রিয়েলিজমে এটা সমর্থন করা হয় না। মনে করে যে রিয়েলিজম যে আমার স্বার্থই সব থাকবে, এরপর তারটা থাকলে থাকবে, না থাকলে না, সেটা হলো রিয়েলিজমের কথা। আমি বুঝাতে পারছি? আপনাদের ক্লাস 10টা হইলে মনে ভালো হয়, আমার 10:30 একটু বোরিং লাগে, মানে বেশি দেরি হয়ে যায় মনে হচ্ছে। এটা বুঝছেন কিনা ভাই প্লিজ কোশ্চেন থাকলে করতে পারেন। ও মিয়ানমারে ছিলাম না? বাসন কোষণ কি বুঝি নাই এগুলো। আপনি যখন পিডিএফ পড়বেন প্লাস পরীক্ষা দিবেন, তখন আপনি এটা বুঝে ফেলবেন যে আসলে কি করতে হবে। আপনাদের পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিনটা আমি কালকে দেবো ইনশাল্লাহ। তারপরে অনলাইন এক্সামে আপনারা এক্সাম দিতে পারেন বা দিতে পারেন। অনলাইন এক্সাম খুব প্যারা, প্রশ্ন দেয়া, আপনি লিখবেন, আবার আমি দেখবো, আবার আমি আবার আপ করে দেবো, খুবই ঝামেলার বিষয় আর কি, খুবই কষ্টের বিষয় আর কি। পরীক্ষার বিষয়টা খুবই খুবই কষ্টের। তারপর আমার মনে হচ্ছে যেন পরীক্ষা ব্যাস একটু থাকুক, তাহলে পরীক্ষা দিলে আপনাদের মধ্যে একটা মানে কারেকশন একটা আসবে। আর পরীক্ষা দেওয়া খুব জরুরি, এবং অবশ্যই ভালোভাবে পরীক্ষা দিবেন যেখানে ভালোভাবে মূল্যায়ন হয়। ভালোভাবে মূল্যায়ন না হলে কিন্তু পরীক্ষা দিয়ে কোনো লাভ নাই। কিছু কোচিং সেন্টার আমি জানি এটা পরীক্ষা নেয় অফিস সহকারী তারা খেলা দেখে, এগুলো খুব মানে কারণ এটা করে থাকে অনেক কিছু কিছু কোচিং। আচ্ছা, এখন একটা বিষয় হলো যে ক্লাসের ঝামেলাটা কিসের? এখন বিষয় হলো যে প্রথম অধ্যায়ের মধ্যে এই গেম থিওরি, লিবারালিজম, রিয়েলিজম, কি ফ্যাক্টরস, আর হলো আপনার আন্তর্জাতিক সম্পর্ক, আমাদের রাজ্যের মধ্যে পার্থক্য, এই কয়েকটা বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত। আর এই নব্য বাস্তববাদে মনে রাখবেন, বাস্তববাদ বা নিও রিয়েলিজম, এটা কাঠামো সৃষ্টির মাধ্যমে নৈরাজ্য, কাঠামো সৃষ্টির মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করে স্বার্থ হাসিল করে। এখানে রাষ্ট্রের ন্যায় অন্যায় বিবেচনায় নেওয়া হয় না। এখানে রাষ্ট্রের ন্যায় অন্যায় বিবেচনায় নেওয়া হয় না, বরং রাষ্ট্রের স্বার্থের গুরুত্ব দেওয়া হয়, রাষ্ট্রের স্বার্থের প্রতি গুরুত্ব দেওয়া হয়। নব্য বাস্তববাদীরা একটি কাঠামো সৃষ্টি করে যার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করে স্বার্থ হাসিল করে। এখানে রাষ্ট্রের ন্যায় অন্যায় বিবেচনা করা হয় না বা নেওয়া হয় না, বরং রাষ্ট্রের স্বার্থের প্রতি দৃষ্টি রাখা হয়। যেমন নব্য বাস্তববাদ, যেমন নিরাপত্তা পরিষদের ভেটো পরিষদ বা ভেটো পরিষদ বা ভেটো বলয়। এটা নব্য বাস্তববাদের একটা উদাহরণ। ক্লিয়ার? এখান থেকে এই অধ্যায় থেকে পরীক্ষা আসার মতো আর কিছু নাই ইনশাআল্লাহ, এর মধ্যেই পরীক্ষায় চলে আসবে। ঠিক আছে, আপনারা
পরবর্তী ক্লাস মঙ্গলবার আপনাদের, সেখানে আমরা চ্যাপ্টার 2 পড়বো, অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড। আমি মনে হয় রাত 10টায় রাখবো ক্লাস, ইনশাআল্লাহ 10টায় রাখলে ভালো হয়, শীতের রাত তো। অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড রাখবো। আর হলো আপনারা হোমওয়ার্ক করছেন কিনা, হোমওয়ার্ক দিয়েছিলাম, মানচিত্রের হোমওয়ার্ক দিয়েছিলাম, ওগুলা আদৌ করছেন কিনা, ওগুলো কিন্তু করতে হবে। আপনারা যেটা করবেন, একটা হোমওয়ার্ক HW বিভিন্ন রাষ্ট্র, টাইপস অফ স্টেট, যেটা এই রাষ্ট্র কাকে বলে। আমি আপনাকে 10টা রাষ্ট্রের নাম লিখে দিই, এগুলো একটু আপনি মানে নিজে নিজে চেষ্টা করবেন যে কি কি রাষ্ট্র, ঠিক আছে। মানে আমি আপনাকে 5টা লিখে দিই, আপনি নতুন 10টা রেডি করবেন, ঠিক আছে। আমি 5টা রাষ্ট্র লিখে দিই, যেমন ধরেন লিখে দিলাম 1 নম্বর বিগ স্টেট। বিগ স্টেট হলো মিলিটারি পাওয়ারফুল রাষ্ট্র। 2 নম্বর স্মল স্টেট, এটা হলো মিলিটারি পাওয়ারলেস। যেমন এটা, এই রাষ্ট্রটা হলো রাশিয়া, আর এটার উত্তর হলো মালদ্বীপ। নাম্বার 3, যেমন বললাম আমি বাফার স্টেট হলো সংঘর্ষ নিবারক রাষ্ট্র, বা দুটি সংঘাতময় দেশের মাঝে নিরপেক্ষ রাষ্ট্র। সংঘর্ষ, এটা বাংলায় বলা হয় সংঘর্ষ নিবারক রাষ্ট্র। বাফার স্টেট বাংলায় বলা হয় সংঘর্ষ নিবারক রাষ্ট্র, অর্থাৎ দুটি সংঘাতময় দেশের মাঝে নিরপেক্ষ রাষ্ট্র। যেমন হতে পারে যে ভারত ও চীনের মাঝে ভুটান, সংঘাতময় দুটা দেশ। এরপর ধর আমি লিখলাম যে স্যাটেলাইট স্টেট বা উপগ্রহ রাষ্ট্র, অর্থাৎ শক্তিশালী রাষ্ট্রের পাশে শক্তিশালী রাষ্ট্রের প্রভাবে থাকা দুর্বল রাষ্ট্র। যেমন চীনের কাছে মিয়ানমার। স্যাটেলাইট স্টেট। নাম্বার 5, আমি অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ডের হোমওয়ার্কের ব্যাপারে কথা বলতেছি, যে অনেক স্টেট আছে, তার মধ্যে আপনি আরো 10টা স্টেট লিখে নিয়ে আসবেন। ডিপ স্টেট হলো গভীর রাষ্ট্র মানে হলো রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র। রাষ্ট্রের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে এমন গোষ্ঠীর উপস্থিতি থাকলে তাকে ডিপ স্টেট বলে। রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র, দ্যাট মিন্স রাষ্ট্রের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে এমন গোষ্ঠীর উপস্থিতি থাকলে তাকে ডিপ স্টেট বলে। যেমন ধরেন বাংলাদেশের উদাহরণ তো দেয়া যায়। ধরেন সরকার একটা করবে, সার্জিজ আলম একটা বলবে, কারটা শুনবে, সার্জিজ আলম কথা শুনবে, দ্যাট ইজ, এটা মানে সিগনেচার অফ ডিপ স্টেট। কিন্তু এটা তো বলা যাবে না, মানে বাংলাদেশের নেগেটিভ পজিটিভ কিছু না লেখাই ভালো। এখানে যেমন হলো যে আপনার যে পাকিস্তান আর্মির প্রভাবে থাকায় পাক সরকারকে বা কাবাব রাষ্ট্রকে
ডিপ স্টেট বলে। এই রকমের স্টেটগুলো দেখে আসবেন। এখানে অনেকবার স্টেট থেকে প্রশ্ন আসছে, কমপক্ষে 5 থেকে 6 বার স্টেট থেকে প্রশ্ন আসছে। আমি আপনাকে বলে দিতে পারি যে কোন কোন বছর প্রশ্ন আসছে। যেমন দেখি, 43তমতে আসছে নৈতিক রাষ্ট্রের ধারণাটি লেখন। 41তম BCS এ আসছে নিম্নময়ের দেশের বৈশিষ্ট্য। তারপরে 40তম BCS এ প্রশ্ন আসছে ভঙ্গুর রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র এর মধ্যে পার্থক্য কি। 38তম প্রশ্ন আসছে বহুজাতিক রাষ্ট্র বলতে কি বোঝায়। 37তমতে প্রশ্ন রাষ্ট্র থেকে আসে নাই, 37তমতে আসে নাই। 36তমতে আসছে জাতিতাত্ত্বিক রাষ্ট্র বলতে কি বোঝায়। 35তমতে আসছে জাতিতাত্ত্বিক রাষ্ট্র, 35-36 দুইটাতেই আসছে জাতিতাত্ত্বিক রাষ্ট্র বলতে কি বোঝায়। আর একটা আসছে প্রত্যেকবারই কিন্তু রাষ্ট্র থেকে প্রশ্ন আসে, এর জন্য একটু ভালো করে পড়বেন। আপনারা গাইড কি কিনছেন? বেসিক ভিউ আমি তো আপনাদেরকে PDF দেবো, প্লাস PDF বলতে অধ্যায় ভিত্তিক দেবো। আর বই তো ইনশাল্লাহ ডিসেম্বরের 14 থেকে 21 তারিখের মধ্যে আমাদের টার্গেট, ইনশাল্লাহ এর মধ্যেই আশা করি আসবে। ঠিক আছে, সো দেখা হবে ইনশাল্লাহ মঙ্গলবার। আর কালকে দেখা হবে ওল্ড ব্যাচে, আগামীকালকে ওল্ড ব্যাচে চ্যাপ্টার 5 এর ক্লাস। আল্লাহ।